সুধী দর্শক, আমরা অনেকেই জানি এক সময় শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে দ্বারকায় গিয়ে রাজ্য স্থাপন করেছিলেন। কিন্তু তার কারণটা হয়তো অনেকে জানেন না, অনেকে হয়তো জানেন। বস্তুত এই ঘটনা ছিল শ্রীকৃষ্ণের এক প্রখর দূরদর্শী ও বাস্তববোধের পরিচয়। শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করার পর মগধের রাজা জরাসন্ধ কৃষ্ণের ওপর এবং সমগ্র যদুবংশীয়দের ওপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি কৃষ্ণকে প্রাণী মারার সংকল্প করেন এবং যদুবংশীয়দের বিনাশ করার সিদ্ধান্ত নেন। এর কারণটা হচ্ছে এই যে জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর মশাই। কংসের দুই স্ত্রী হচ্ছেন দুই বোন, একজনের নাম অস্তি, অন্যজনের নাম প্রাপ্তি। এনারা দুজনেই হচ্ছেন জরাসন্ধের মেয়ে। জামাইয়ের হত্যার প্রতিশোধ নিতে, জামাইয়ের হত্যাকারীকে বিনাশ করতে তিনি বদ্ধপরিকর হয়ে ওঠেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে কৃষ্ণ যে কংসকে মেরে উল্লাস প্রকাশ করেছিলেন তা কিন্তু নয়। তিনি কখনোই কোথাও পাওয়া যায় না তিনি উল্লসিত হয়েছেন, বরং পাওয়া যায় তিনি ব্যথিত হয়েছেন। কংসকে হত্যা করে কৃষ্ণ কিন্তু নিজে রাজা হননি। তখনকার নিয়ম অনুসারে রাজাকে হত্যা যিনি করতেন তিনি রাজা হতেন। কিন্তু কৃষ্ণ কংসের পিতা উগ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং কংসের মৃত্যুর পর উগ্রসেনকেই তিনি রাজা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ওই মগধের রাজা জরাসন্ধ কৃষ্ণকে হত্যা করতে বদ্ধপরিকর হয়ে ওঠেন। এরকম করে প্রায় 17 বার তিনি মথুরা আক্রমণ করেন এবং প্রতিবারই কৃষ্ণ এবং বলরাম তাদের নেতৃত্বে মথুরার সেনাপতিরা জরাসন্ধকে প্রতিহত করেন। কিন্তু হলে কি হবে, ধীরে ধীরে যেটা হতে থাকে, আর্থিকভাবে মথুরা দুর্বল হয়ে পড়ে, কারণ তাদের যুদ্ধ চালানোর একটা খরচ খরচা আছে। দ্বিতীয়ত লোকক্ষয় হতে থাকে, তৃতীয়ত শস্যের ক্ষতি হতে থাকে। এই সমস্ত নানা কারণে কৃষ্ণ ঠিক করে ফেলেন তিনি অন্য জায়গায় রাজ্য স্থাপন করবেন। এর সবথেকে বড় কারণ, কৃষ্ণ তো নিজে মথুরার রাজা হননি, তার একটা রাজ্যের দরকার ছিল। সেই হিসেবে তিনি ধীরে ধীরে দ্বারকাতে নগরী স্থাপন করেন এবং সেখানেই তার রাজধানী তৈরি করেন। এখানে উল্লেখযোগ্য, কৃষ্ণ যে রাজধানী স্থাপন করেন যে দ্বারকাতে, সেটি কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে একটু দূরে ছিল, সমুদ্রের মধ্যে। এবং সেখানকার একটা অদ্ভুত বিষয় ছিল, যেটা এখনো কোনো কোনো ক্ষেত্রে সমুদ্র তীরে দেখা যায়, জোয়ারের সময় সেখানে জল প্রচুর থাকতো এবং ওই দ্বীপটি ভারতের মূল ভূখণ্ড থেকে জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আবার ভাটার সময় সেই জায়গাটার সঙ্গে, সেই দ্বীপটার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন হতো, জল তখন অনেকটা দূরে সরে যেত। আমরা এই জিনিস এখনো লক্ষ্য করতে পারি, আমরা যদি উড়িষ্যার চাঁদিপুরে যাই, এই ধরনের ঘটনাটা আজও সেখানে ঘটে। তা যাই হোক, কৃষ্ণ এইখানে অনেক খরচ খরচা করে একটি রাজধানী স্থাপন করেন এবং ধীরে ধীরে সেখানে অনেক কিছু সম্পদ, লোকজন আস্তে আস্তে স্থানান্তরিত করে জায়গাটাকে বসবাসের যোগ্য করে তুলতে শুরু করেন। যদিও বহু যদুবংশীয়দের আপত্তি ছিল
সেখানে গিয়ে বসবাস করা এবং রাজ্য স্থাপন করা। কিন্তু এইখানেই হচ্ছে কৃষ্ণের প্রখর দূরদর্শিতার পরিচয়। দূরদর্শিতা এবং বাস্তববোধের একদিকের পরিচয় হলো তিনি মথুরাকে লোকক্ষয় এবং অর্থক্ষতির হাত থেকে রক্ষা করেন। ওই 18তম যে যুদ্ধ হয়েছিল, 18তম যে যুদ্ধ, জরাসন্ধ যে 10 বার যখন আক্রমণ করেন মথুরা, তখন কৃষ্ণ যুদ্ধ ছেড়ে কৃষ্ণ এবং বলরাম চলে যান। বস্তুত তারা জরাসন্ধের সামনে দিয়েই পালিয়ে যান। এই পালিয়ে যাওয়ার কারণে কৃষ্ণর অপর নাম হচ্ছে রণছোড়। তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গিয়েছিলেন। এবং কৃষ্ণকে যখন আগে বলা হয়েছিল, এর পরিকল্পনা আগে ছিল, কৃষ্ণকে সবাই অনেকেই বলেছিলেন যে এর ফলে আপনার দুর্নাম হবে। কৃষ্ণ বলেছিলেন, আমি দুর্নামের ভয় করি না, আমার মূল লক্ষ্য হচ্ছে মথুরার জনসাধারণকে সুরক্ষিত রাখা এবং তাদের নিরাপত্তা দেওয়া। আমি থাকলে বারবার তারা আক্রান্ত হবে, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে এবং তাদের প্রাণহানি ঘটবে। আমি কখনোই এটা চাইছি না। তা যাই হোক, তিনি চলে গিয়েছিলেন। এক তো মথুরার, কারণ মথুরার আর্থিক দিক থেকে মথুরা শেষের দিকে প্রায় ভেঙে পড়েছিল। শেষের দিকে যে যুদ্ধগুলো হয়েছিল তখন আর্থিক দিক থেকে মথুরা ভেঙে পড়েছে, শস্য উৎপাদন নিদারুণভাবে ব্যাহত হচ্ছে, অনেক লোকক্ষয় হচ্ছে। এইগুলো তিনি চেয়েছিলেন এড়াতে। আরেকটি ব্যাপার যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওই দ্বারকাতে রাজ্য স্থাপন করে তিনি কিন্তু কৃষ্ণ আর্থিক দিক থেকে অনেক লাভবান হয়েছিলেন। সম্ভবত এই পরিকল্পনাটা তিনি বহু আগে থেকেই করে ফেলেছিলেন। তিনি সামরিক দিক থেকেও যথেষ্ট সুরক্ষিত হয়েছিলেন এবং রাজনৈতিকভাবেও তিনি লাভবান হয়েছিলেন। যার জন্যেই আমি এখানে বলছি এটা তার প্রখর দূরদর্শিতা এবং বাস্তব বোধের পরিচয়। এবং কিভাবে সেই লাভবান তিনি হয়েছিলেন সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো, এখানে নয়। তা যাই হোক, এই যুদ্ধক্ষেত্র থেকে তিনি যখন পলায়ন করলেন, তিনি গিয়ে আশ্রয় নিলেন, তিনি এবং বলরাম আশ্রয় নিলেন প্রভাসরণ পর্বত বলে একটি পর্বতে। জরাসন্ধ কি করলেন, তাদের পেছন পেছন তাড়া করে গেলেন এবং প্রভাসরণ পর্বতের চারিদিকে আগুন ধরিয়ে দিলেন। কিন্তু যেভাবেই হোক কৃষ্ণ এবং বলরাম এবং তার সঙ্গী সাথীদের নিয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হলেন, নিরাপদে সেখান থেকে চলে গেলেন এবং তারা পরবর্তীকালে গিয়ে ওই দ্বারকাতে রাজ্য স্থাপন করে সেখানেই বসবাস করতে লাগলেন। সেখানে কিভাবে আর্থিক সমৃদ্ধি হয়েছিল, সামরিক দিক থেকে কিভাবে লাভবান হয়েছিল, কিভাবে তিনি রাজনৈতিক সক্ষতা পাতিয়েছিলেন চারিদিকে, সেই কাহিনী আমি আরেক জায়গায় আপনাদেরকে শোনাবো। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়, তাহলে আমি একটু উৎসাহিত বোধ করি। এবং বেল আইকনটি যদি প্রেস করেন তাহলে আমি সহজেই আপনাদের কাছে পৌঁছতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।